কথায় বলে ওপরের নয় ভেতরের সৌন্দর্যই হলো আসল। আর এমন অনেক মানুষ রয়েছেন যারা অন্যকে সুন্দর করে সাজিয়ে তোলার কাজে নিয়োজিত। এমনই এক ব্যক্তিত্বের সঙ্গে আজ কথা হবে টুডে স্টোরি প্রেজেন্টস স্ট্রেট টকে। স্ট্রেট টক, সোজা কথা সোজা ভাবে। সঙ্গে রয়েছেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট সুমন অধিকারী। দাদা, আপনাকে স্বাগত। প্রথমে যে বিষয় যাবো, এই যে মেকআপ ওয়ার্ল্ড, মানে কেন মনে হলো যে আমি এই প্রফেশনেই আসবো? আচ্ছা, এটা কেন মনে হলো তার কারণ হচ্ছে যে ছোটবেলা থেকেই দেখতাম মা সাজগোজ করতো। অ্যান্ড দ্বিতীয়ত ছোটবেলা থেকে জন্মাবার পর থেকে আমি বুঝতে পেরেছি যে আমার কোথাও গিয়ে শরীরটা একরকম, মনটা আর একরকম। তো ন্যাচারালি খুব ছোট থেকে আমি আমার বন্ধু বলতে আমার মা, অ্যান্ড আমার পাড়ার প্রচুর মেয়েদের সাথে আমার প্রচুর বন্ধুত্ব ছিল। ছোটবেলায় যেরকম হয় স্বাভাবিকভাবে পুতুল খেলতাম, যেরকম হয় আর কি, রান্নাবাটি খেলতাম, এগুলোইতে আমার বেশি কমফোর্ট বোধ করতাম। তো কোথাও গিয়ে ওই পুতুল সাজাতে সাজাতে কখন যে আমার ওটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে সেটা আমি নিজেও জানি না। আর ওই পুতুলের পোশাক তৈরি করা, সবসময় এটা ভেবেছিলাম যে মেকআপ আর্টিস্ট হবো কিনা আমি জানতাম না। হয়তো হাতের কাজের উপর বরাবরই আগ্রহ ছিল। যদি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট নাই হতাম তাহলে হয়তো পোশাক মানে ড্রেস ডিজাইনার তৈরি হতাম, বা যারা জুয়েলারি ডিজাইন করে সেরকম জুয়েলারি ডিজাইনার তৈরি হতাম। বাট পিসি ছিল আমার এই প্রফেশনে, তো পিসি বা আমার মাই গুরু, তো তাদের হাত থেকেই এই প্রফেশনে আসা। এখন সোশ্যাল মিডিয়া খুললেই প্রচুর মানুষ, এই মেকআপ প্রফেশনাল প্রচুর মানুষ, তাদের প্রচুর প্রচুর রিলস রিভিউ আমরা পাই। এই সোশ্যাল মিডিয়া পরিচিতি তো সহজ করে তুলেছে আরো, তো এখানে ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো তুমি সোশ্যাল মিডিয়া থেকে কত সাপোর্ট পেয়েছো? প্রচুর সাপোর্ট পেয়েছি। তার কারণ যখন আমি কাজ করি আজ এই ইন্ডাস্ট্রিতে 27 বছর হয়ে গেল, তো যখন ফেসবুক ছিল না, ফেসবুক তো এসছে অনেক পরে, 2012 বা 13 এরকম হবে। তো ফেসবুক আসার পর যেন মানে পরিচিতিটা আরো অনেক ভাবে বেড়েছে। তার আগে তো আমি অনেক আগে থেকেই জব করতাম, জাভেদ হাবিবে জব করেছি দীর্ঘ 12 বছর, সেনাজ হোসেনে জব করেছি দীর্ঘ 3 বছর। তো আমার মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সই মানে অ্যাজ এ কারুর শপে বা পার্লারে প্রায় 13-14 বছর তো অলমোস্ট মিনিমাম। এই সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট কাকে কাকে এখনো অব্দি সাজিয়েছো, আর কাদের সঙ্গে কাজ করাটা এখনো স্বপ্ন? সবার সাথেই মোট কথা স্বপ্ন তো থেকেই যায় না প্রত্যেকের সাথে কাজ করা, বা সাজিয়েছি এরকম প্রচুর মানুষ যারা সিরিয়াল করে, টিভি সিরিয়াল করে, সিনেমা করে। তাদের মধ্যে অনেকেই আছে, কার নাম বলবো। বিভিন্ন সেলিব্রিটিরা আসে আমার কাছে ফেসিয়ালের জন্য, যার মধ্যে মানসী সিনহা রয়েছে, যার মধ্যে বিশ্বজিৎ চক্রবর্তী স্যার রয়েছে, এরকম প্রচুর, আরো জয়শ্রী মুখার্জি রয়েছে, সুরজিৎ সেন রয়েছে, এরকম প্রচুর প্রচুর মানুষজন আসে যারা, দেবিকা মুখার্জি ছোট বউয়ের যে নায়িকা তিনিও আসেন। তো প্রচুর মানুষজন আসে আমার কাছে ফেসিয়াল করার জন্য। দেবিকা মুখার্জি ম্যামেরও মেকআপ করেছি, ব্যাস এই পর্যন্ত। বাট কাজ তো সবার সাথেই করার ইচ্ছে আগামী দিনে। এই যে বলে একসময় ফেসবুক ছিল না, তার আগে থেকে তুমি 27 বছর দীর্ঘ একটা জার্নি, তখনকার পথটা কেমন ছিল, বা তখন কিভাবে মানুষ চিনলো যে সুমন এরকম কাজ করে, আমরা তার কাছে যেতে পারি? অ্যাকচুয়ালি যখন আমি জাভেদ হাবিবের চাকরির জন্য ঢুকি, আমাদের সময় কি ছিল, কোর্স করলেই জব হয়ে যেত। তো তখন অ্যাজ এ হেয়ার ড্রেসার হিসেবে কোর্স করলেও আমি কিন্তু বিউটি হিসেবেই জয়েন করি, তার কারণ বিউটি তারও আগে থেকে আমার। তো দ্যাটস ওয়াই তখন তো সুযোগ পেতাম না। বাট আমি আইব্রো স্পেশালিস্ট ছিলাম একটা সময় কোথাও। তো ময়না মুখার্জি আমার কাছে আইব্রো করতেন, তো তিনি আমার হাতে আইব্রো ছাড়া তার ভালোই মানে পছন্দ হতো না। তো সেটা বহুদিন আগের গল্প, তো সালটা সম্ভবত 2003-4 হবে তখন। তো যাই হোক, তো তারপরে লোকজন অ্যাকসেপ্ট করতো না ফেশিয়াল করাটা। কলকাতার বুকে ছিল যে মানে মেয়েরাই শুধু মেয়েদের ফেশিয়াল করবে। তারপরে 1-2 জন করতে 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 যখন বুঝতে পারলো তারা আমার সাথে মিশে যে না, আমার ক্যারেক্টারটা একটু মেইলি ধরনের বা ফেমিনিন ধরনের, তারা কমফর্ট ফিল করলে এই করতে 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 1-2 ক্লায়েন্ট রেকমেন্ডেশন দেন, এইভাবে চলছে আর কি। তোমার তো এখন নিজের মেকআপ স্টুডিও রয়েছে, আর যারা এখন নতুন শুরু করছে, তো সেই ক্ষেত্রে সাপোর্ট কিভাবে পাবে? সাপোর্ট পাবে বলতে তারা ডেফিনেটলি ফেসবুক তো মানে আমাদের ইন্টারনেট মাধ্যম তো সব থেকে বড়। এটাই কাজ শেখার পর প্রচুর ইন্টারনেট বা সমাজ মাধ্যমে পোস্ট করতে হবে, অ্যান্ড তার কাজের কোয়ালিটি দেখলে নিশ্চয়ই ক্লায়েন্টের যেরকম ডাকে সেরকম ভাবে ডাক। এখন কি বিষয়টা এটা হয়ে গেছে যে আগে ফেসবুকে ভিডিও পোস্ট করি, ওখান থেকে একটা পরিচিতি, ওখান থেকে একটা মানুষ বুঝতে পারছে যে কোন কোন টেকনিকে কি কি হচ্ছে? একদম, সোশ্যাল মিডিয়া তো এখন প্রচন্ড মানে জনপ্রিয়। তো আমার মনে হয় কোনো কিছু সমাজ মাধ্যমে পোস্ট হওয়ার পরেই তো সেখান থেকে মানে আরো জনপ্রিয়তা বাড়ে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। যখন ফেসবুক এসছে, যখন ফেসবুকের অ্যাকাউন্ট খুলি, তারপরে যখন আমার কাজের ছবিগুলো পোস্ট করি, ধীরে 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 পরিচিতি বাড়ে। এটাই। কর্মজীবনে কথা বলার আস্তে আস্তে ব্যক্তিগত জীবনে একটু ঢুকবো, যে বাড়িতে কে কে আছে, কাদের নিয়ে সংসার? মা বাবা রয়েছে, ভাই বোন রয়েছে, ব্যাস, আর আমার একজন মনের মানুষ রয়েছে। এই মনের মানুষের কথাতেই আসবো। এই সম্প্রতি একটা বাজে তিক্ত অভিজ্ঞতার কথা আমাকে বলছিলে যে হয়েছে, যদি এই বিষয়ে একটু বলো। মানে ভালোবাসার সংজ্ঞা তো এরকম না যে নারী আর পুরুষের দুটো মনের মিল হয়,
ভালোবাসা যে কারোর সঙ্গে যে কারোর হতে পারে, তো সেদিক থেকে মানে সমাজে কেন এখন বাঁকা চোখে দেখে, সমকামিতা কেন মেনে নিতে পারে না? অ্যাকচুয়ালি প্রবলেমটা এটা, যারা সমকামিতাকে মানতে পারে না, দেখো এটা যুগ মানে ভগবানের আমল থেকে চলে এসছে। মানে যদি তুমি পুরাণে মানে প্রচুর খাজুরাহের মন্দির তুমি দেখতে চাও বা বিভিন্ন মানে আমাদের পুরনো ইতিহাস ঘাটলে পাওয়া যাবে সমকামিতা ছিল। তা আমি মনে করি 70-80 বছর আগে ওই সমকামিতা ছিল, তখন সমাজের ভয়ে অ্যাকচুয়ালি চুপ করে থাকতো। আর মানে তখন এটা প্রতিষ্ঠিত ছিল যে মানে একটা পুরুষে মানে জন্মগতভাবে শারীরিক কাঠামো নিয়ে পুরুষ হয়ে জন্মেছে মানেই তাকে নারীর সঙ্গে বিয়ে করতে হবে। আর তখন এত খোলামেলা ব্যাপারটা ছিল না, তখন সমাজের ভয় পেত, তো তাই জন্য জোর করে তাদের সেই সমকামী মানুষগুলোকে বিয়ে দিয়ে দেওয়া হতো। তো এরকম আমি আমার ছোটবেলার লাইফে এরকম অনেক মানুষজন দেখেছি যারা হয়তো সমকামী, কিন্তু তারা সমাজ পরিবারের ভয় বলতে পারেনি, তারা হয়তো বাধ্য হয়েছে পরিবারের চাপে বিয়ে করতে। তো ব্যাস এইটাই। বাট আমার ক্ষেত্রে এরকম নয়, মানে আমি বরাবরই একটু ছোটবেলা থেকে স্বাধীন চেতা। আমার মনে হচ্ছে যেটা আমার আত্মা বা মন বলছে সেটাই আমি করব। আমি সমাজের পরোয়া কোনোদিনই করিনি। আমি ভয় পেয়েছি একমাত্র শুধুমাত্র ঈশ্বরকে। মানে মা বাবাকে তো ছোটবেলায় সবাই যে কোনো কারণে ভয় পায়, সেটা তো আলাদা, বাট আমি ভয় পেয়েছি ঈশ্বরের কাছে। তার কারণ ঈশ্বরকে যদি আমরা ভয় পাই তাহলে হয়তো আমরা অনেক কিছু থেকে বিরত থাকতে পারবো। তো কেননা আমি মনে করি ঈশ্বরের দেওয়া এই সুন্দর জীবন সৃষ্টি, তিনি যদি আমাকে না পাঠাতেন তাহলে আমি আমার মায়ের গর্ভে আসতাম না। তো সো ন্যাচারালি আমি এমন কাজ করবো না যাতে আমাকে ঈশ্বরের ভয় পেতে হয়। তো মনের মানুষের সঙ্গে আলাপ হলো কিভাবে, কোথায় পেলে তাকে? সেটাও একটা লম্বা হিস্ট্রি। পেলাম একটা কোনো একটা পার্টিতে আমি গিয়েছিলাম, তো সেখানে ও অ্যাকচুয়াল বাউন্সার, তো সেখান থেকে আমাদের আলাপ হয়। তো ব্যাস তারপরে নাম্বার এক্সচেঞ্জ, কথাবার্তা, দেন এভাবেই শুরু। কত বছর হলো সম্পর্কে? 5 বছর হলো। মানে একদমই কিন্তু কম নয়, এটা 5 বছরের জার্নি, মানে মানে একদম মানে ছোট কথা নয়। তো সম্প্রতি তুমি আরেকটা সাক্ষাৎকারের কথা ফোনে বলছিলে, আর তার কমেন্ট গুলো আমি দেখেছি। এবার তাদের উদ্দেশ্যে কি বলবে? কারণ অনেকেই বলছে যে গল্পটা এক প্রেজেন্ট করা হয়েছে আরেক ভাবে, সত্যি কি তাই? আমি বলেছিলাম ওখানে ওই যখন ওই মানে মিডিয়া যখন এসেছিল আমার কাছে, তখন তো আমি অনেক কিছু বলেছি, কিন্তু যে জিনিসগুলো বলেছি সেগুলোকে হাইলাইট না করে মানে যে জিনিসগুলোকে করা যায় সেগুলোকে করেছে, যার ফলে যাতে ওনাদের টিআরপিটা প্রচুর বাড়ে। বাট এরকম ব্যাপার নয়, মানে অনেক পজিটিভ দিকও আমি বলেছি। যেমন যে কোনো মানুষ তো ভালোবাসতেই পারে, কোনো সেটা তো কোনো বড় কথা নয়, কিন্তু অ্যাকচুয়ালি সমাজ এরকম ভাবে যদি বয়ে চলে, তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের যে ব্যাপারটা নিয়ে চলছে সমকামিতাটা তারা ডেফিনেটলি মেনে নিয়েছে, বা অনেকে পজিটিভ নেগেটিভ তো থাকবে। আমরা জানি দিন যেমন হয় রাতও তেমন হয়। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকের মানতে প্রবলেম এই কারণে, বিকজ তাদের মনে হয়েছে যে না, একজন সমকামী মানুষ একজন মানুষকে ভালোবাসে, তার তৃতীয় মানুষের প্রতি ভালোবাসা যায় কি করে? বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে মানে সমকামী ছাড়াও তো বিষমকামী বা উভকামী হয়। তো সমকামী মানে হচ্ছে আমরা একই সেম জেন্ডার অন্য জেন্ডারকে ভালোবাসবে। বিষমকামী মানে হচ্ছে শুধুমাত্র একজন মহিলা একজন পুরুষকে ভালোবাসবে, একজন পুরুষ একজন নারীকে ভালোবাসবে। আর উভকামী মানে হচ্ছে যিনি অপর পক্ষে দুজনকেই ভালোবাসবে। তো আমি মনে করি একজন মানুষ যেমন ফ্রাইড রাইস খেতে পছন্দ করে, সে চাউমিন খেতে পছন্দ করবে না, এরকম ব্যাপার নয়। তো এক একটা মানুষের এক এক রকম টেস্ট। অ্যাকচুয়ালি সমাজের মেয়েরা বেশি রে রে করে উঠছে এই কারণে, তারা ভয় পাচ্ছে যে যদি তাদের বাড়ির পরিবারের লোকজনও যদি আমাদের মতো মানুষের সঙ্গে এরকম ভাবে জড়িয়ে পড়ে, আর এটাকে যদি মানে এত বেশি প্রাধান্য দেওয়া হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে, তাহলে হয়তো মেয়েগুলোর কপাল পুড়বে। তাই জন্য তারা হয়তো রে রে করে এসছে। তবে আমি মনে করি যার যার হাজবেন্ড বা যার যার ওয়াইফ কে সে যদি নিজে কন্ট্রোল করতে পারে, কেউ কারোর কাছে ওরকম ভাবে চলে যেতে পারবে না। আমি আমার যিনি মনের মানুষ তাকে আমি কখনোই, অনেকে ওখানে অনেক কথা বলেছে যে আমার টাকা পয়সা আছে তাই জন্যই তিনি পড়ে আছে। তা আমি মনে করে বলি আপনাদের উদ্দেশ্যে যারা এই ধরনের কমেন্ট গুলো করেছেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারাও একবার টাকা দিয়ে অফার করুন না, দেখুন না সে তার কাছে আপনাদের কাছে যায় কিনা। আর আপনারা ভয় পেয়েছেন রেডে করেছেন একটাই কারণ, তখন আপনারা আপনাদের হাজবেন্ড নিয়ে অনেক বেশি চিন্তিত যে আমাদের মতো মানুষের কাছে যদি আপনাদের হাজবেন্ড চলে, হ্যাঁ অবশ্যই করেন, নাহলে এই কথা বলতেই পারতো না। যদি ইনসিকিউরিটি নাই আসতো তাহলে আসতো না। আজকে দেখো স্ট্রেট ছেলে মানে যারা আমি দেখেছি এরকম 12 বছরের বিবাহিত জীবন আমি সাজিয়েছি, তাদের উইদিন 1 বছর হয়নি ডিভোর্স হয়ে গেছে। কি করে? তাহলে তোমাদের 12 বছরের প্রেমের সম্পর্ক তোমরা বুঝতে পারোনি। তাই স্ট্রেট কাপলের যদি ডিভোর্স হয়ে যায় তারা সংসার করে থাকতে পারছে না, তাই না? সমাজে আমরা প্রচুর দেখছি, আমি প্রচুর মেয়েকে সাজাই দেখি তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে 2-3 বছরের মধ্যে। তাহলে মানে যারা স্ট্রেট কাপল যারা তারা সংসার করতে পারছে না, অথচ আমরা যদি ভালো আছি অ্যাকচুয়ালি ওটা ওদের গাত্রদাহ হচ্ছে, এটাই প্রবলেম, আর কিছু না। অ্যাকচুয়ালি ওরা সবসময় সমাজের যেটা স্রোত সেটাতেই ভেসে যেতে চায়, মানে উল্টো দিকে ওদের প্রবলেম। তাহলে যদি সেটাই হতো, আজকে বিদ্যাসাগর বা রামমোহন এই যে সতীদাহ প্রথা বা যারা বিধবা বিবাহ আইন এগুলোকে প্রচলন করেছিল আবার, তাহলে তো সবার আগে মেয়েরা
মেয়েরাই প্রোটেস্ট করতে, বলতো যে না আমরা আবার ওই বয়কাট চুলে মাথায় ঘুমটা দিয়ে আমরা আর বিয়ে করবো না, আমরা এইভাবেই থাকতে চাই। তাহলে নারী সমাজ কেন এটাকে অ্যাকসেপ্ট করলো? অ্যান্ড দ্বিতীয়ত কথা হচ্ছে, এখন তো আমরা প্রচুর সোশ্যাল মিডিয়াতে দেখি যে মানে আগেকার দিনে যেটা হতো, আজ থেকে 40 বছর আগে, যে একটি হাজবেন্ড তার আগে বউ মারা গেছে একটা বাচ্চা নিয়ে, মানে একটি ফ্রেশ মেয়ে, যেটাকে আমরা কুমারী মেয়ে বলি, তার বিয়ে হতো। কিন্তু সমাজ তো এখন উল্টে গেছে, মানে আজকে একটা ফ্রেশ ছেলের দোয়াজ মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, সেই দোয়াজ মেয়ের হয়তো আগের পক্ষের বাচ্চা রয়েছে, হাজবেন্ড মরে গেছে বা হাজবেন্ড ছেড়ে দিয়েছে, কিন্তু একটা ফ্রেশ ছেলে বিয়ে করছে। তাহলে মেয়েরা কি করে এটাকে মেনে নিচ্ছে? অনেক কিছুতেই এগিয়েছে, তাহলে এই বিষয়টাকে কেন অ্যাকসেপ্ট করতে পারে না? ওটা ওদের প্রবলেম, মানে অ্যাকচুয়ালি এটা প্রবলেম। ওরা যখন সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে, ওদের তখন প্রবলেম হচ্ছে না। ওরা সুবিধার জন্য জিন্স পরছে, সুবিধার জন্য মানে বলছে আমরা ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে করতে পারি। তাহলে যদি সেটাই হবে, এটা তো বলা উচিত না সোশ্যাল মিডিয়াতে। আমি তাও বলবো, ছেলেরা যেমন ওপেন সমস্ত জায়গায় টয়লেট করে, আপনারাও করুন, তাহলে আমি বুঝবো যে নারী আপনারা যেভাবে বলছেন আর সেভাবে এরকম কথা বলতে পারবেন না। চ্যালেঞ্জ করে দিলে একদম একদম তাই। আমি বলবো যদি আপনাদের প্রপার মানে পুরুষের সাথে কাঁধ মিলিয়ে চলতে হয়, তাহলে আপনাদেরকে এই জিনিসগুলো পন্থা অবলম্বন করতে হবে, যেখানে পুরুষ মানুষটা যেভাবে চলাফেরা করে। আর দ্বিতীয়ত সবশেষে বলবো, আমি কিন্তু সেই সঞ্জয় নই, আমি ধর্ষক বা খুনি নই। আমার মা বাবার এখানেই কোথাও গর্ব, আর আমি গর্বের সহিত বলি যে আমি সমকামী। তখন আমার দ্বারাই প্রচুর মেয়ে সেফ। তখন প্রচুর মেয়ে, ম্যাক্সিমাম মেয়ে ক্লায়েন্টই আমার কাছে আসে ফেশিয়াল করতে, আমি তাদের নিজে হাতে শাড়ি পরাই। তো সেক্ষেত্রে মানে আমার মনে হয় না কোনো একটা মেয়ে আমার থেকে মানে কোনো ইনসিকিউরিটি ফিল করবে বা কোনো রকম তার মানে আমার দ্বারা ক্ষতি হতে পারে। ব্যাস এটাই, আর কিছু। তো পার্টনারের নাম তো কমল। তবে দুজনের সময় কি করে পাবো? এত বিজি লাইফ, দুজনের লাইফে বিজি, তারপর কমলের একটা পরিবার আছে, এই পুরোটা নিয়ে একসাথে গাঁথলে কিভাবে? অ্যাকচুয়ালি দেখো, এটা না অ্যাকচুয়ালি বন্ডিং এর উপর, জানো তো। মানে সবাই অ্যাকচুয়ালি আমার এই দেহটাকে দেখে বিচার করে যে মানে আমি তো পুরুষ দেখতে, বাট আমার অন্তরটা তো কেউ ওইভাবে দেখে না। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মা কালী যে উলঙ্গ, আপনারা কেউ জ্যান্ত অবস্থায় দেখেছেন? না মা দুর্গার 10টা হাত আপনারা দেখেছেন? কেউ তো জন্মগতভাবে মা দুর্গাকে সামনাসামনি সাক্ষাৎ দেখেননি। আপনারা সবটাই কল্পনা করেন, ফটোতে দেখেন। তেমনি আপনারা আমার বাহ্যিকটা দেখছেন যে আমি হয়তো আর 5টা পুরুষের মতোই পুরুষ, বাট আমার অন্তরটা কিন্তু আপনার মতোই নারীর মতো। এর জন্য আমি বলবো, ডক্টর লুজারের একটা জার্নাল আছে, কেন আমাদের মতো মানুষের জন্ম হয় বা কি বৃত্তান্ত। আমি বলবো ডক্টর লুজারের ওই পুরো ভিডিওটা আপনারা দেখুন, আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আর আগেও ভিডিওতেও বলেছি, যারা আমাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, ভগবানের কাছে আমার কাছে একটাই প্রার্থনা, ঈশ্বরকে দিনরাত আমি এটাই বলি যে যারা আমাদের মতো মানুষজনকে ভীষণ নোংরা চোখে দেখেন, বাজে বলেন, মন্তব্য করেন, ঈশ্বরের কাছে হাত জোর করে একটাই প্রার্থনা, আপনাদের মানে পরিবারে, হয় মেয়ের ঘরে বা ছেলের ঘরে, আমাদের মতো একটা সন্তান দিক। আপনারা বুঝতে পারবেন যে কত ধানে কত চাল, তখন বুঝতে পারবেন যে কি ব্যাপারটা হয়। তাই বলবো, কারুকে এরকম করলে আপনারা এই ব্যাপারটাকে মানবেন না। আর ওই যে ওর সঙ্গে আমার কিভাবে পরিবারটাকে বাঁধলাম, ব্যাপারটা হচ্ছে একটা ফ্রেন্ডশিপ, জানো তো, বন্ডিং। অ্যাকচুয়ালি দুটো মেয়ে কি, মানে আগেকার দিনে আমরা দেখেছি নাকি রাজাদের একটা রাজার 4-5টা রানীও থাকতো। তো ব্যাপারটা হচ্ছে এটাই, মানে আমি তো ওর থেকে মানে হয়তো শারীরিক দিক থেকে হয়তো আলাদা, বাট মনের দিক থেকে তো ওরকম নয়। মানে আমাদের বন্ডিংটা ভীষণ ওই রকম ভাবেই খুব সুন্দর একটা বন্ডিং, যেখানে ও কখনো আমাকে কোনো কিছুতে হিংসা করে না বা আমিও কখনো হিংসা করি না। ওর বন্ডিংটা সবথেকে আসল। একদম একদম, ওর সাথে ওর মতো করে সংসার করে, ওর সাথে থাকে, আমি আমার মতো করে থাকি। তার বউ কোনোদিন আপত্তি জানায়নি বা কিছু? দেখো, আপত্তি না জানানোর কারণ হচ্ছে, দেখো আমরা প্রত্যেকেই জানি ওরও একটা তো ড্রব্যাক রয়েছে কোথাও গিয়ে, বিকজ ও আগে পূর্ব বিবাহিতা, ওর একটা ছেলে আছে। দ্বিতীয়ত কমলের এই ব্যাপারটা এরকম নয় যে হঠাৎ করে আমাকে দেখে ভালোবাসা ওর জন্মে গেছে। ব্যাপারটা বাইসেক্সুয়াল, এটা তো বাই বর্ন আসে। যেমন আমি হোমোসেক্সুয়ালিটি বা আমি গে, আমার এই ব্যাপারটা আমার ইনবর্ন এসছে। তো কমলের মধ্যে ব্যাপারটা ছিল, তো সমাজের ভয় হোক বা যেভাবে হোক বা আমাদের মতো মানুষ পাইনি, তার দরুন ও হয়তো প্রকাশ করতে পারেনি। বাট ওর ওয়াইফ যিনি, তার সাথে যখন আমার আলাপ হয়, তখন উনি আমাকে বলে যে ওর মধ্যে ব্যাপারটা ছিল। তা আমি ভেবেছি, যখন ও আমার এই ড্রব্যাকটা নিয়ে আমাকে এত সুন্দর অ্যাকসেপ্ট করতে পেরেছে, ওর ব্যাপারটাকে আমি কেন মানবো না? আমি এই ব্যাপারটা মানলে যদি ও ভালো থাকে, সুখী থাকে, তাহলে আমার প্রবলেম কি? আমাকে মানে অসুবিধা না করে, আমাকে যদি ভালো রেখে যদি এই ব্যাপারটা করতে পারে, তাহলে তো কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি সমাজের এটা প্রবলেম। তখন যারা মেয়েরা এই ব্যাপারটাকে নিয়ে খুব অ্যাক্টিভ প্রোটেস্ট করেছে, তাদের একটাই ভয়, তাদের স্বামীরাও যদি আমাদের মতো এরকম মানুষের প্রেমের পাল্লায় পড়ে যায়, তাহলে তো তাদের কপাল পুড়বে। কেননা তারা এতটা দিল দরুয়া নয়। আমি মনে করি কমলের যিনি স্ত্রী, তাদের নখের যোগ্য ওরা নেই, আর না কোনোদিন হতে পারবে। একদম এরকম ভাবে কেউ ভাবতেই পারবে না। একদম তাই, একদম। যে আমার স্বামী যদি
যে সুখে থাকে আমি সেটা অ্যাকচুয়ালি তাই, বিকজ মানে প্রত্যেকটা মানুষ, আমরা কেউ বলতে পারবো না ভগবান যিনি আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষ আমাদের কোথাও গিয়ে আমাদের একটা ড্রব্যাক রয়েই গেছে। যদি নাই থাকতো তাহলে ভগবান যাদের কালো করে পাঠিয়েছে তারা কেন এত বিউটি পার্লার আমাদের মতো জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে ফর্সা হতে যাচ্ছেন? ভগবান যেটা দিচ্ছে সেটাই তো মেনে নিতে পারতেন। তো আমরা প্রত্যেকের মধ্যে আমাদের মাইনাস পয়েন্ট আছে, তো মাইনাস পয়েন্ট গুলোকে হাইড করে আমরা সবসময় চেষ্টা করি কিভাবে আমরা ভালো থাকতে পারি। মোটা কথা আমরা ভালো আছি, এটাতে সমাজের একটা প্রবলেম, আর কিছুই না। এই মেকআপ দিয়ে কি ফর্সা মানে কালো এই টোন গুলো কি চেঞ্জ করা যায়, মানে কালো থেকে ফর্সা করা যায়? অ্যাকচুয়ালি দেখুন, মানে যে নিজস্ব কালার থেকে, ভগবান প্রদত্ত যার কালার থেকে সে খুশি নন, তো মেকআপের দ্বারা টেম্পোরারি সেটা করা যায়। ট্যান ওঠাতে পারি, কিন্তু একদম কি মানে না সেটা মেকআপের দ্বারা তো ট্যান কেন, মেকআপের দ্বারা মানে ডার্ক কমপ্লেকশন থেকে ব্রাইট করাই যেতে পারে এক দুশে। বাট অনেকে থাকেন যারা হয়তো এই কালারটা নিয়ে হয়তো কমপ্লেক্সে ভোগেন, তো সেটা তো ভগবান দিয়ে পাঠিয়েছে, মানে সেখানে কিছু করলেও হবে না, কি চেঞ্জ করা যায় না, সেটাই। আর এই যে তুমি আর কমল দুজনের মধ্যে কে বেশি রোমান্টিক, মানে গার্লফ্রেন্ড কে আর বয়ফ্রেন্ড কে, খুনসুটি চলে? রোমান্টিক বলতে গেলে ও বেশি, আমি একটু কম, এই আর কি, আমার থেকে অনেকটাই ছোট, তো দ্যাটস ওয়াই ও বেশি রোমান্টিক। এন্ড খুনসুটি তো চলে, যেরকম হয় সব স্বামী স্ত্রী সব পরিবারের মধ্যে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেও হয়, সেটা আমাদের মধ্যে। রাগ ঝামেলাটা বেশি করে কে? দুজনেই, মানে ভাঙায় কে রাগটা? ও আগে বেশি ভাঙায়। আচ্ছা, মানে তুমি ঝামেলা করো, ও রাগটা এসে ভাঙায়? আমি ঝামেলা করলেও ওই ভাঙায়। আর পরিবার কিভাবে দেখেছিল বিষয়টা যখন জানলো যে হ্যাঁ আমার ছেলে সমকামী? অ্যাকচুয়ালি দেখো, মা যেহেতু জন্ম দিয়েছে, তো মা সবসময় বলে পেটে যখন জন্ম দিয়েছে তখন ঘরে তো নেবই, মায়ের তরফ থেকে কোনোদিনই প্রবলেম ছিল না। বাট আমার মা বাবা যেহেতু 14 বছরের ছোট বড়, বাবা আগেকার দিনের মানুষ, তো বাবার একটু মানতে অসুবিধা হতো। তো বাবাকে আমি বুঝিয়েছি যে দেখো এই ব্যাপারটা এরকম নয়, তার কারণ সমাজ তো ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। আগে সব মানুষটা ধুতি পাঞ্জাবি পরতো, এখন সবাই প্যান্ট শার্ট পরে, তো ব্যাপারটা ডে বাই ডে মানতে হবে। তো বাবা এখন মেনে নিয়েছে, মানে বাবা মারা যে সাপোর্টিভ, এটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। একদম একদম, আমি পরিবারে অনেক রকমের না, শুধু বাবা মায়ের কথা এখানে বলবো না, আমার ভাই বোনও ভীষণ ভালো, বা আমার ভাই বা বোনের বর বা আমার ভাইয়ের ওয়াইফ, তারাও প্রচন্ড ভাবে মেনে নিয়েছে ব্যাপারটাকে। অ্যাকচুয়ালি দেখো, এটা তো আমার জন্ম থেকে রয়েছে না, মানে আমি এটা চাইলেও বাদ দিতে পারবো না। যেমন ধরো ওই যে আমরা বললাম একটু আগে যে কোনো কালমে ভগবান হয়তো তাকে দিয়ে পাঠিয়েছে, এটা তো তার ড্রব্যাক, বাট এখানে তার কিছু করার নেই, এখানে তো ভগবান দিয়ে পাঠিয়েছে। তো তেমনি আমি আমার এই জিনিসটাকে কোনো রকম ভাবেই মানে ভেতর থেকে টেনে বার করে দিতে পারবো না। আমি যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস বন্ধ না হচ্ছে, চোখ বন্ধ না হয়ে আমি যখন একদম আমার অন্তিম শয্যায় সাহিত্য হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা জীবন থেকে আমার বেরোবে না। তো এটা আমার সাথে থেকেই যাবে। তো যে মানতে পারবে ভালো, আর যে মানতে পারবে না সে আমি বলবো সে আমাকে রিজেক্ট করে দাও, তার খাতা থেকে বা তার সমস্ত হিস্ট্রি থেকে আমাকে রিজেক্ট করো, তাহলে তোমরা ভালো থাকবে। আর যারা পাবলিক ফিগার, মিলিয়ন তাদের ফলোয়ার রয়েছে, তারা কিছু করলে যেন একটুতেই ট্রোল হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, তাতে খারাপ দিক যেন মানুষ আগে নিয়ে বসে থাকে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা না, যেহেতু তারা সেলিব্রিটি, তারা বা তারা পাবলিক ফিগার, সবার একটা পার্সোনাল লাইফ আছে। অবশ্যই প্রত্যেকটা মানুষের, কেউ কাটাছাড়া করতে ভালোবাসে। অ্যাকচুয়ালি ব্যাপারটা না, কেউ এই বলতে পারবে না এই পৃথিবীতে যে আমি একদম 100% পিওর, কেউ বলতে পারবে না। হ্যাঁ, তাহলে এত যদি সেটাই পিওর হবে, যেসব মেয়েরা বলেছে তারা কি গুণে বলতে পারবে? হয়তো তার হাজবেন্ড করে না, বাট তার শ্বশুর বাড়ি বা তার বাপের বাড়ির কোনো একজন ফ্যামিলি মেম্বার সে পরকীয়াতে জড়ায়নি বা তার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই, এটা কেউ বলতে পারবে না। প্রত্যেকের বাড়িতেই আছে কম বেশি, কেস হিস্ট্রি ঘাটলে সেটা পাওয়াই যাবে। সোসাইটির উদ্দেশ্যে কি বলতে চাও? সোসাইটির উদ্দেশ্যে যারা দেখছে ইন্টারভিউটা, হয়তো আরো কিছু কমেন্ট আসবে, আগাম কি বলতে চাও তাদেরকে? তাদেরকে এটাই বলবো, আপনাদের মানসিকতাটা সবার আগে পরিবর্তন করুন। তখন আপনারা আজ 2025 সালে দাঁড়িয়ে আছেন, এত ভালো কিছু আপনারা অ্যাকসেপ্ট করছেন, যদি সমাজের ভালো দিক মন্দ দিক দুই থাকবে। আমি আবারও যে কথাটা বলবো, আমরা কিন্তু আপনাদের পরিবারের, মানে আমার ব্যক্তিগত কথা নিয়ে বলতে পারি, আমি বা কমল আপনাদের পরিবারের কোনো মানুষকে ধরে নিয়ে আপনার বাবা, ভাই, জামাই, ছেলে কাউ পরিবারের টানিনি বা আপনাদের পরিবারের কোনো ক্ষতি করিনি। আমরা আমাদের মতো ভালো আছি, আমাদের মতো ভালো থাকতে দিন। আর 2 নম্বর, আমাদের দ্বারা পরিবারের কোনো ক্ষতি হচ্ছে না। অনেকে বলেছে যে এটা সমাজে খুব বাজে একটা মেসেজ যাবে, আমাদের ছেলে মেয়েরা মোবাইল ঘাটে, এটা দেখবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আজ নয় দুটো, মানে আপনি আর একজন আমাদের ইন্টারভিউ নিয়ে গেছে, এখন তো ছোট্ট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া, হ্যাঁ হ্যাঁ, মানে পড়াশোনার জন্য মোবাইল ঘাটতে হচ্ছে। তো সেখানে সেই মোবাইল ঘাটাটাকে আপনারা বন্ধ করুন। এখন তো 10 বছরের মেয়েরা মানে এত মোবাইলের দরুন এমনিতেই তাদের পিউবার্টি এসে যাচ্ছে। তো ন্যাচারালি
আমাদের জন্য তা আপনাদের মেয়েরা খারাপ হচ্ছে এই ব্যাপারটা ভুল। তাহলে যেসব মেয়েরা ছোট ছোট ড্রেস পরে বিভিন্ন বাজেভাবে ভিডিও বানাচ্ছে সেগুলোকে বন্ধ করুন, তাদেরকে বলুন। আর রাস্তাঘাটে বেরোলে যেসব মেয়েরা সিগারেট খাচ্ছ, দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মদ খাচ্ছ, বরের সঙ্গে তোমার অফিসের কলিগদের সঙ্গে বসে ড্রিঙ্ক করছো, তোমরা আগে এই ব্যাপারটাকে বন্ধ যদি করতে পারো তারপরে তুমি আঙুল ধরো। অ্যাকচুয়ালি কথাই বলে কি, সতী কেন পাট বাগানে সবে তো এলাম, আর একটা কথা বলে চুচ কেন মানে চালনকে বলে। তো ব্যাপারটা হচ্ছে ওরা ওরকম তো নিজেরা, তাই জন্য ওরা আমাদেরকে এরকম ভাবে বলতে পারে। একদমই তাই, মানে অন্যের জীবন নিয়ে কাটাছেড়া করে অ্যাক্সিডেন্ট হয়তো বেশি খুশি হয়, হয়তো তাদের কাজ কম হাতে, তারা সোশ্যাল মিডিয়ায় হয়তো মুখ ডুবিয়ে থাকে আর কিছু পেলে। ওই যে বললাম, ওরা তো কেস হিস্ট্রি বার করতেই পারবে না যে ওদের পরিবারে কেউ নেই, মানে ওর 7 জন্ম খুঁজেও একটা বার করতে পারবে না, বাপ জ্যাঠা দাদুরা কেউ এরকম পরকীয়াতে জড়াইনি, এরকম কোন পরিবার মানে যারা নেগেটিভ মন্তব্য করছে তাদের পরিবার থেকে খুঁজলে পাওয়াই যাবে। যারা নেগেটিভ মানে বাঁকা চোখে দেখছেন তারা কিন্তু একদম মানে সোজা কথা সোজাভাবে শুনে নিলেন আর সোজাসুজি উত্তরও পেয়ে গেলেন। না অনেক মানুষদের বলবো আপনাদের অনেক থ্যাংক ইউ, বিকজ অনেক পজিটিভ মানুষ আছে। যে একটু আগে বললাম দিন গেলে রাত হয়, তো আমরা প্রত্যেকে জানি অমাবস্যা পূর্ণিমার ব্যাপারটা। প্রচুর পজিটিভ মানুষ যারা আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, আমাদের পাশে আছেন, সাপোর্ট করছেন। ডেফিনেটলি তাদের পরিবার নিয়ে আমি কথাগুলো বলিনি, যারা নেগেটিভ মন্তব্য করছেন তাদের পরিবার নিয়ে কথাগুলো বলা, বিকজ যারা নেগেটিভ বলছেন নিশ্চয়ই আপনাদের পরিবারে এরকম কেউ ছিল বলেই আপনারা এরকম বলতে পারছেন। যতক্ষণ না সুমন আর কমল দ্বারা আপনারা প্রভাবিত হচ্ছেন বা ক্ষতি হচ্ছে, থাকুক না ওরা ওদের মতো, ওদের লাইফ ওদের ডিসিশন। ওরা তো ভালো আছে। কদিন আগে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, যিনি মানে একটি মেয়েকে কিভাবে মারা হয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন, কি ভয়ঙ্কর একটা ঘটনা। আপনারা তার প্রতিবাদ করতে পারছেন না, তাকে ধরতে পারছেন না, খামোকা আমাদের পেছনে পড়ে কি করবেন? আমরা তো ভালো আছি, আপনাদের তো কোনো ক্ষতি করিনি, সমাজের কোনো ক্ষতি করিনি, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন, আপনারাও নিজেরা একদমই আপনারাও ভালো থাকুন আর ওদেরকে ওদের মতো ছেড়ে দিন। ওরা ভালো আছে, কে কাকে ভালোবাসবে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। আর ভালোবাসা যে শুধু নারী পুরুষের মধ্যে হয় তা কিন্তু নয়। সুতরাং সমাজের দৃষ্টিভঙ্গি বদলাক, মানে সুস্থ মানসিকতা কামনা করছি আমরা। আজ স্ট্রেট টকে কথা বললাম মেকআপ আর্টিস্ট সুমন অধিকারীর সঙ্গে। অন্য কোনো পর্বে অন্য কারোর সঙ্গে কথা বলবো অন্য কোনো ইস্যুতে, ততক্ষণ দেখতে থাকুন টুডে স্টোরি। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি কলকাতা। টুডে স্টোরি মানুষের স্বার্থে, তাবেদারির ঊর্ধ্বে।